এরপরে জিয়ানশু হংনিং এর কোরকে আবারও জীবিত করে, তবে এটা ছিল একটা পুতুলের মতো যেটা বাঁচা আর না বাঁচা সমান। সে চিফকে বলে হংনিংকে আবারও পুনর্জন্মের ব্যবস্থা করতে, হোক সেটা মানুষ রূপে, কিন্তু তারপরও সে হংনিংকে আবারও জীবন্ত দেখতে চায়। সে হংনিং এর ফুলটাকে নিয়ে নেদার রেলেমে যায়, তবে সেখানকার সেই মহিলা বলে আপনি সেখানে যেতে পারবেন না, কারণ সামনে আগুন রয়েছে। কিন্তু জিয়ানশু তার কথা শোনে না, সে যেতেই থাকে। মাঝপথে এসে সে পড়ে যায়। তখন সে হংনিংকে বলে তুমি পালিয়ে যাও, মনে রেখো তোমাকে বাঁচতে হবে। হংনিং এরপরে আবারও নিজের আসল রূপে আসে। তখন আগুন নিভে যায়। জিয়ানশু বুঝতে পারে এটা হয়েছে ডিউ অফ লোটাসের কারণে, যেটা এখনো হংনিং এর মধ্যে রয়েছে। সে জিয়ানশুকে হাত ধরে নিদারেলেমের নদীর কাছে আসে। জিয়ানশু বলে এবার তুমি চলে যাও, তুমি সুন্দর একটা জীবন কাটিও, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমার কাছে আসব। হংনিং চলে যায়। এদিকে অ্যানসিয়ার প্যালেস এখন জেনারেল দখল করেছে, তাই লুয়াও তার বডিগার্ডকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ওদিকে জেনারেল বলতে থাকে যে করেই হোক লুয়াওকে খুঁজে বের করো। এরপরে মহারাজ তার দুই ছেলেকে বলতে থাকে তোমাদেরকে এখন ট্রিবিউশনে যেতে হবে, সেখানে যে ভালো করতে পারবে সেই পরবর্তীতে রাজা হতে পারবে। কুনলুন বলে আমার যাওয়ার কি দরকার, বড় ভাইয়া গেলেই তো হয়। তার মা বলে তোমার তারা এখন সবচাইতে বেশি জলজল করছে, তুমি কেন যাবে না? তাই কুনলুন আর জিয়াংশু দুজনেই সেখানে যেতে রাজি হয়ে যায়। এরপর মহারানী মহারাজকে বলে আমাদের দুই ছেলে ট্রিবিউশনে গেছে, যে কোনো একজন হেরে যাবে, তাহলে কি হবে? মহারাজ বলে যে হেরে যাবে সে মারা যাবে, এটাই হেভেনের রুলস, সবাইকে এভাবেই করতে হয়েছে, এর বাইরে যাওয়ার কোনো অপশন নেই। এই কথা শুনে মহারানী সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জিয়ানশু সেখানে আসে, তবে মহারানী তার সঙ্গে কোনো কথা না বলেই চলে যায়। মহারাজ জিয়ানশুকে বলে নিজের মনকে শান্ত রেখো, জেদ কখনো ভালো কিছু বয়ে আনে না। তুমি ওই মেয়েটাকে ভালোবাসতে, কিন্তু তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করার জন্য জেদ না করতে, তাহলে আজ ও বেঁচে থাকতো। তুমি স্ট্রং থাকতে, তাহলে ট্রিবিউশনের জন্য তোমার ভাইকে আর যেতে হতো না, তাহলে সেও এই রিস্ক থেকে বেঁচে যেত। তোমার বয়সে থাকতে আমিও একজনকে ভালোবাসতাম, কিন্তু আমি সময় মতো ডিসিশন নিতে পেরেছিলাম। কথাগুলো জিয়ানশুর একদম মনে লেগে যায়, যে সত্যি যদি সে হংনিংকে এত আশা না দেখাতো, তাকে ইমমর্টাল হওয়ার জন্য না বলতো, তাকে বিয়ে করার জন্য জেদ না ধরতো, তাহলে হয়তো আজ হংনিং বেঁচে থাকতো। এরপরে আমরা এনসিআরে সেই 3 লেজওয়ালা শিয়াল, মানে যে কিনা বাইজো ক্ল্যানে চলে গিয়েছিল, তাকে দেখতে পাই, যে বর্তমানে মিড হেভেনের একটি প্যালেসের সামনে এসেছে কুকুর সেজে। সে দেখতে পায় ভেতরে জিয়ানশু যাচ্ছে, তবে বাইরে যে সিলটা ছিল সেটা সে ভাঙতে পারছিল না, আর ভেতরেও যেতে পারছিল না। তখনই লি সেখানে আসলে এই শিয়ালটা, মানে বর্তমানে কুকুরটা যার নাম লিমু, সে তাকে একদম বশ করে ফেলে, যার ফলে লি তাকে ভেতরে নিয়ে আসে। জিয়ানশু সেই ঘরটাতেই এসেছে যেখানে আমরা একদিন মহারানীকে দেখেছিলাম। এখানে সে বলতে থাকে আমি চাই ট্রিবিউশনের পরেও যাতে আমার স্মৃতি থাকে, আমি যাতে হংনিংকে ভুলে না যাই, আপনি আমার উপর এইটুকু দয়া করুন। তখন সেই বইয়ের ভেতর থেকে তার ভেতরে একটা পাওয়ার চলে যায়। এই সবকিছুই আড়াল থেকে লুকিয়ে লিমো দেখছিল। জিয়ানশু চলে গেলে সেখানে মহারানী আসে, সেও সেখানে কিছু একটা করে। এরপর সে চলে গেলে লিমোর সামনে এসে দেখতে পায় মহারানী সেখানে সেট করে রেখেছিল জিয়ানশু ট্রিবিউশনের পর যেন ডেমন হয়ে যায়। এটা দেখে লিমো অনেকটা অবাক হয়। এরপরে এরা দুজন ট্রিবিউশনের জন্য নেদাররেলমে চলে আসে। এখানে কুনলুন জিয়ানশুকে বলে দেখো আমি হাতে একটা চিহ্ন করে রেখেছি, যাতে তুমি আমাকে চিনতে পারো। একটু পরে তাই এসে মহারাজ আর মহারানীকে বলে দুই রাজকুমারেরই ট্রিবিউশন সফলভাবে শুরু হয়ে গেছে। জিয়ানশু চাংউ সেক্ট লিডার হিসেবে গেছে, আর কুনলুন একজন আইস ডেমন হিসেবে জন্ম নিয়েছে। এই কথা শুনে মহারানী প্রচন্ড অবাক হয়ে যায়। মহারানী বলে আমরা কি এটা বদলাতে পারবো না? মহারাজ বলে এটা আগে থেকেই নির্ধারণ করা থাকে, আমরা পরিবর্তন করতে গেলে উল্টো শাস্তি হবে। মহারানী ভাবতে থাকে তাহলে এটাই বুঝি আমার শাস্তি, মানে তার ছেলেই এখন আইস ডেমন হয়ে গেছে। পরে আমাদেরকে বলা হয় চাংউ হলো এমন একটা জায়গা যেটা এনসিআর হেভেন পৃথিবীর একদম বর্ডার রেখায় অবস্থিত, যেখানে ইমমর্টাল মানুষ ডেমন সব এক জায়গায় বসবাস করে। ওই দিন সেখানে অনেক সন্ত্রাসীরা হামলা করে দিয়েছিল। একজন লোক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, তবে সেই সব হামলাকারীরা তাদেরকে মারতে যায়। তখনই জিয়ানশু এসে সেই সকল লোকেদের মেরে ফেলে। এরপরে সে ওই মহিলার ডেলিভারি করিয়ে দেয়। লোকটি খুশি হয়ে বলে আমি অবশ্যই আপনার এই ঋণ পরিশোধ করব। তখন জিয়ানশু বলে দরকার নেই, কারণ ও আমার কাছে সবকিছু। সে একটা হেয়ারপিন দিয়ে বলে এটা ওকে দিয়ে দেবেন। মেয়েটার বাবা বলে আপনি ওকে বাঁচিয়েছেন, তাহলে আপনি ওর একটা নাম রেখে দিন। জিয়ানশু বলে হংনিং। এরপরে সে চলে যায়, আর আমরা বুঝতে পারি এটাই হংনিং, যে কিনা এবার মানুষ রূপে জন্ম নিয়েছে।
এভাবেই বছরের পর বছর পার হতে থাকে আর ধীরে ধীরে হংনিং বড় হতে থাকে। তবে জিয়ানশু আড়াল থেকে সবসময় তাকে দেখে রাখতো। এরপরে দেখা যায় লিমো এখানে জিয়ানশুর সঙ্গে থাকে এবং তারও স্মৃতি রয়েছে। একটু পরেই তারা জানতে পারে একটা ছোট আইস ডেমন সবাইকে বিরক্ত করে রেখেছে। জিয়ানশু সেখানে গেলে সেই ছেলেটা বলে, তুমি নাকি এখানকার লিডার, আসো আমার সঙ্গে ফাইট করো। জিয়ানশু তো তাকে সহজেই হারিয়ে দেয়। সে তার কাছে আসলে তার হাতে সেই দাগটা দেখতে পায়। তখন তার মনে পড়ে কুনলুন বলেছিল যে সে তার হাতে এই দাগ দিয়ে রেখেছে। জিয়ানশু তো ভীষণ অবাক হয়ে যায় যে কুনলুন একটা আইস ডেমন হয়ে গেছে। তবে এরপর সে বলে, তুমি এখন থেকে আমার কাছে ট্রেনিং করবে। কুনলুন এতে খুশি হয়, তবে আবার অনেক অ্যাটিটিউডও দেখাতে থাকে। জিয়ানশু মনে মনে বলে, তুমি যেখানেই যাও না কেন অ্যাটিটিউড তোমার সবসময় সেম থাকে। এরপর কুনলুন কাজ করছিল আর এরা দুজন তাকে দেখছিল, কারণ তাদের তো স্মৃতি রয়েছে, তারা তো কুনলুনকে চেনে। এখানে লিমো বলে, আমি একটা কথা অনেকদিন ধরেই আপনাকে বলতে চাই, তবে বলতে পারছি না। আপনাদের ট্রিবিউশনের আগেই একদিন আমি আপনাদের এনশিয়েন্ট হলে যাই। সেখানে মহারানী লিখে রেখেছিল ট্রিবিউশনের পর যেন আপনি আইস ডেমন হতে পারেন। জিয়ানশু উল্টো তাকেই বকা দিয়ে দেয় যে কেন তুমি এনশিয়েন্ট হলে গিয়েছিলে, আর বলে মা হয়তো একটু রাগ দেখায়, তবে আমি জানি মা আমাদের দুজনকেই ভালোবাসে। লিমো বলে, কি জানি, আমি তো মাকে দেখিনি, তাই মায়ের ভালোবাসা আমি জানি না, এজন্য হয়তো আমি ভুল বুঝেছি। জিয়ানশুর তার কথাটা খারাপ লাগে। এরপরে আমরা হংনিংকে দেখি, যে কিনা স্বপ্নে জিয়ানশুকে দেখে, তবে সে তার চেহারা স্পষ্ট দেখতে পায় না। ভয় পেয়ে তার ঘুম ভেঙে গেলে তার মা তার কাছে আসে, সে তাকে শান্ত করে। এদিকে আমরা দেখি কাইলি কিন্তু সেই ডেমনদের শাস্তি দেওয়ার জায়গা যেখানে জিয়ানশু ডেমনদেরকে পাঠিয়ে দিত শাস্তি দেওয়ার জন্য। এখানেই সেই ডেমন বাইচাকে বলে, আমি শুনেছি তুমি কিভাবে এখানে এসেছো। তুমি নাকি একটা ক্যামেলিয়া ফুলকে ভালোবেসে ফেলেছিলে। তুমি কি জানো সেই মেয়েটা এখন ইমমর্টাল হয়ে গেছে। এরপর এমন একটা সময় আসবে যখন যার জন্য তুমি এই জাহান্নামে এসে পড়েছো সেই তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমাকে শত্রু ভাববে। বাইচা বলে, কখনোই না, হংনিং কখনোই আমাকে শত্রু মনে করবে না। এরপর দেখা যায় কুনলুন বড় হয়ে গেছে, তবে তার দুষ্টামি এখনো সেরকমই আছে। এখানে কুনলুনকে সবাই বাইলিং বলে ডাকতো। আজকে জিয়ানশু তাকে বলে, এখন থেকে তুমি ডেমন হান্টিং করতে পারবে, মানে ডেমনদের ধরে আনতে পারবে। এতে সে ভীষণ খুশি হয়ে যায়। হংনিং স্কুল থেকে আসার সময় পানিতে একটা বরফের টুকরা দেখতে পায়। সে সেটার কিছু অংশ তার নিজস্ব একটা ছোট দোকানে নিয়ে আসে। এখানে এসে সে লেবুকে ডাকতে থাকে। তখন লেবু বাইরে আসে আর আমরা বুঝতে পারি হংনিং এই জন্মে মানুষ হওয়া সত্ত্বেও সে ডেমনদের এখনো দেখতে পায়। সে লেবু আর বরফ দিয়ে শরবত বানায়। অন্যদিকে লিমো এখানে হংনিং এর খেয়াল রাখার জন্য সারাদিন থাকতো, কারণ এটা জিয়ানশুর আদেশ ছিল। তবে আজ সে বাইলিংকে আসতে দেখে তাকে এখান থেকে চলে যেতে বলে। বাইলিং বলে জিয়ানশু তাকে বলেছে সে এখন থেকে ডেমন হান্টিং করতে পারবে। লিমো তাকে সেখান থেকে চলে যেতে বলে, তবে বাইলিং লুকিয়ে সেই গ্রামে ঢুকে পড়ে আর সে হংনিং এর কাছেই আসে। হংনিং বলে, এই গরমে আমি ঠান্ডা শরবত বিক্রি করছি, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, আপনি না হয় ফ্রিতে এক গ্লাস খেয়ে নেবেন। হংনিং বাইলিং এর পরিচয় জানতে চাইলে সে বলে সে চাং উ সেক্টের একজন শিষ্য। হংনিং বলে, ডেমনরাও কি কাল্টিভেশন করতে পারে? সে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝলে যে আমি ডেমন? হংনিং বলে, আমি ছোটবেলা থেকেই ডেমন বুঝতে পারি। বাইলিং বলে, আমি আইস ডেমন, তবে জানো কয়দিন ধরে যখনই আমি আমার আসল রূপে এসে নদীতে শুয়ে থাকি তখন কে যেন আমার একটু অংশ ভেঙে নিয়ে চলে যায়। তখন সে শরবতটা খেয়ে বুঝতে পারে এটা তারই বরফ। সে তাড়াতাড়ি হংনিংকে ধরতে চাইলে তখন লেবু এসে বাইলিং এর চোখে রস ছিটিয়ে দেয় আর তারা পালিয়ে যায়। বনের ভেতরে এসে লেবু হংনিংকে অজ্ঞান করে বাইলিং এর সঙ্গে ফাইট করতে যায়, তবে বাইলিং তাকে ধরে ফেলে। এটা আবার হংনিং দেখে ফেলে। এদিকে জিয়ানশুর শরীর খারাপ লাগছিল, তাই সে নিজে কাল্টিভেশন করে তার শরীরকে ঠিক করতে চাইছিল। অন্যদিকে বাইচাকে সেই ডেমন আবারও বলে, ওই হংনিং মেয়েটার সঙ্গে তোমার কোনোদিনও দেখা হবে না, তবে তুমি যদি আমার মতো চলো তাহলে আমি তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করতে পারবো। সে তাকে ক্যামেলিয়া ট্রাইবের প্রধানের বডি এনে দেয় আর তাকে বলে তাকে খেয়ে ফেলতে। বাইচা এটা শুনে ভয় পেয়ে যায়। সে বলে, এইরকম কাজ আমি কখনোই করব না। কিন্তু বাইচা বুঝতে পারে সে যদি ওই ডেমনের কথা না শোনে তাহলে সে এখান থেকে যেতে পারবে না, তাই সে ওই প্রধানকে খেয়ে ফেলে। এদিকে এনসিআর এর জেনারেল বলতে থাকে, আমি যতই সিংহাসন দখল করে বসে থাকি না কেন আমি রাজবংশের কেউ না, তাই বাকি দুই রিলেম কখনোই আমাকে রাজা মেনে নেবে না। এই জন্য আমার লুইয়াওকে প্রয়োজন, তাই যে করেই পারো তাকে ধরে নিয়ে আসো। অন্যদিকে লুইয়াও তার বডিগার্ডকে নিয়ে ওই গ্রামেই ছিল। এখানে মানুষরা লুইয়াও এর মূর্তি বানিয়ে তাকে শ্রদ্ধা করত। লুইয়াও এখন সেই টেম্পলেই ছিল। হঠাৎ সৈনিকদের আসা শব্দ শুনে তারা লুকিয়ে পড়ে।
তবে এরপর তার বডিগার্ড তাদের সঙ্গে ফাইট করতে চলে যায়। অন্যদিকে হংনিং তার বাবা মায়ের সঙ্গে খাবার খেতে আসে। এখানে সে তার বাবা মাকে বলে, আমি ছোটবেলা থেকেই ডেমনদের দেখতে পাই। তার বাবা মা বলে, এটা কোনো সমস্যা না। হংনিং বলে, যদি কখনো আমার কোনো বন্ধুরা বিপদে পড়ে যায়, আমি কি তাদেরকে সাহায্য করতে যাব? তার বাবা বলে, অবশ্যই, বন্ধু তো বন্ধুর জন্যই। হংনিং এই কথাতে অনেক খুশি হয়ে যায়। রাতের বেলা সে তার বাবা মাকে একটা চিঠি লিখে তার বন্ধু লেবুকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওই সময় লিমো একটা পাথর ডেমনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল, তাই হংনিং যে গ্রাম থেকে বের হয়ে যায় সেটা সে খেয়াল করে না। অন্যদিকে বাইলিং লেবুকে নিয়ে ওই টেম্পলেই আসে। এখানে সে লুইয়াওয়ের মূর্তি দেখে বলে, আরে তুমি তো দেখতে অনেক সুন্দর, তুমি যদি মানুষ হতে আমি তোমাকে ভালোবেসে ফেলতাম। তখনই লুইয়াও সেখানে বের হয়। সে মনে করে এটা কুনলুন, তাই সে তার গায়ে আঘাত করতে যায়। তবে বাইলিং এর আঘাতে সে পড়ে যায় এবং বাইলিং তার লেজ দেখে ফেলে আর বুঝে যায় যে লুইয়াও একটা শিয়াল। সে তাকে ডেমন মনে করে আর তাকে বন্দি করে নিজের ছোট্ট ব্যাগের ভেতর নিয়ে নেয়। তখনই অ্যানসিয়ারের কিছু সৈন্যরা সেখানে এসে বলে, আপনি কি এখানে কোনো মেয়েকে দেখেছেন? বাইলিং বলে, দেখেছি, দক্ষিণের দিকে গেছে। মানে সে মিথ্যা কথা বলে দেয়। পরে সে লেবুকেও তার ব্যাগের ভিতরে নিয়ে নেয়। অন্যদিকে হংনিং চাং উ সেক যাওয়ার জন্য পাহাড়ে উঠে পড়ে। সে এখানে চাং উ সেক্টের একজন শিষ্যকে বলে, আমি চাং উ সেক্টে যেতে চাই। তবে সে বলে চাং উ সেক্টে কোনো মেয়ে অ্যালাউড না। এই কথা শুনে হংনিং সেখান থেকে চলে যায়। এরপর আবার সে একটা ছেলে সেজে সেখানে আসে আর সেখানে থাকা শিষ্যদের সাথে সাথে চাং উ সেক্টে চলে আসে। এখানে সে মেইন গেটে এসে সেই ছেলেটাকে দেখতে পায়। আসলে এই ছেলেটাও আজ নতুন এসেছে। সে বলতে থাকে, তুমি এখানে আসতে পেরেছো, তার মানে তোমার মধ্যেও কোনো স্পেশাল পাওয়ার রয়েছে, কারণ শুধুমাত্র স্পেশাল পাওয়ার পাওয়া লোকেরাই এই মেইন গেট দিয়ে সরাসরি আসতে পারে। তবে একটু আগে যে সে হংনিংকে মেয়ে রূপে দেখেছিল সেটা তার মনে নেই। হংনিং এরপরে দেয়াল টপকে ভেতরে চলে আসে। এই প্যাভিলিয়নের ঘরের ভেতরেই জিয়ানশু কাল্টিভেশন করছিল। হংনিংকে তাংশিয়ান নামে একটি ছেলে দেখে ফেলে। হংনিং তখন সামনে দৌড়াতে থাকে। সে একটা লাল ক্যামেলিয়া ফুল গাছ দেখতে পায়। সে একটা ফুল টাচ করতেই ভেতরে জিয়ানশু সেটা টের পেয়ে যায়। সে বাইরে আসলে যখন হংনিংকে দেখতে পায় তখন তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে তাড়াতাড়ি এসে হংনিংকে জড়িয়ে ধরে। হংনিং ভীষণ অবাক হয়ে যায়। জিয়ানশু এর পর নিজেকে শান্ত করে বলে, তুমি এখানে কেন? তুমি এখানে কেন এসেছো? আর তুমি এগুলো কি পরেছো? হংনিং বলে, কেন, ছেলেরা তো এই ধরনের পোশাকই পরে। তখন তাংশিয়ানও এখানে চলে আসে। জিয়ানশু হংনিংকে বলে, তুমি সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছো? সে বলে, আমি আপনার শিষ্য হতে এসেছি। জিয়ানশু বলে, তুমি পারবে না, তুমি ফিরে যাও। কিন্তু হংনিং তখন রেগে যায়। সে বলে, আমার মধ্যে যদি কোনো স্পেশাল কিছু না থাকতো তাহলে আমি মেইন গেট দিয়ে আসতেই পারতাম না। আমি আপনার শিষ্য হতে চাই, তাহলে আপনি কেন নেবেন না? এখানকার কি কোনো রুলস নেই? জিয়ানশু বলে, হ্যাঁ আছে। তুমি যদি ডিভাইন তলোয়ারকে জাগ্রত করতে পারো তাহলেই তুমি এখানে থাকতে পারবে। এই কথা শুনে হংনিং খুশি হয়ে ভেতরে চলে যায়। জিয়ানশু মনে মনে ভাবতে থাকে, আমি এত চেষ্টা করছি যাতে আমি তোমার থেকে দূরে থাকতে পারি, কিন্তু তুমি সেই চলেই আসলে। এরপরে নতুন শিষ্য সিলেকশনের জন্য সকল কাল্টিভেটররাই সেখানে চলে আসে। তখনই হংনিং বাইলিংকে দেখে চিনে ফেলে যে সেই লেবুকে এখানে নিয়ে এসেছে, তাই তাকে এখানে থাকতেই হবে। প্রথমে সেই নতুন ছেলেটা, যার নাম বচু, সে ওই তলোয়ারের পাওয়ার জাগ্রত করতে যায়। সে অনেক কনফিডেন্ট ছিল যে তার মধ্যে ফায়ার স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। তবে দেখা যায় তার মধ্যে নিম্ন স্পিরিচুয়াল পাওয়ার মানে মাটি স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। এরপরে একজন বৃদ্ধ লোক আসে। সে যখন ওই তলোয়ার জাগ্রত করতে যায় তখন এটা জাগ্রত হয় না, অর্থাৎ তার মধ্যে কোনো স্পিরিচুয়াল পাওয়ার নেই। কিন্তু সে বলে, আমি গত 20 বছর ধরে ট্রেনিং করছি, এটা কি করে সম্ভব? তারা বোঝায় যে স্পিরিচুয়াল পাওয়ার মানুষ জন্ম থেকেই নিয়ে আসে, এটা কখনো কাল্টিভেশন করে পাওয়া যায় না। তবে সেই লোক মানতেই চায় না। এই নিয়ে বাইলিং আর তার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন জিয়ানশু চলে আসে। জিয়ানশুর সঙ্গে কথা বলে সে নিজের ভুল বুঝতে পারে আর সেখান থেকে চলে যায়। এরপরে হংনিং ট্রায়ালের জন্য আসে, তবে সেই তলোয়ার জাগ্রত হয় না। জিয়ানশু বলে, তুমি এবার চলে যাও। কিন্তু হংনিং বলে, আমাকে আরেকটা সুযোগ দিন। সে মনে মনে বলতে থাকে, উপরওয়ালা, আমাকে এই একটাবার সাহায্য করো, আমি যাতে লেবুকে বাঁচাতে পারি। আমাকে অল্প একটু স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে দাও যাতে এটা জাগ্রত হয়ে যায়। এরপর সে যখন চেষ্টা করে তখন সত্যি সেই তলোয়ার জাগ্রত হয়ে যায়, কিন্তু এই তলোয়ারের রং হয়ে যায় বেগুনি, যেটা কি ধরনের স্পিরিচুয়াল পাওয়ার তা কেউই বুঝতে পারে না। এই জন্য জিয়ানশু বলে, তুমি চলে যাও, তুমি এখানে থাকতে পারবে না। তখনই একজন শিষ্য এসে বলে যে কারাগারে ডেমনরা অনেক ঝামেলা করছে। সকল শিষ্যরা সেখানে চলে যায়। এখানে ডেমনরা চিল্লাপালা করছিল আর বলছিল, আমাদের ডেমন কিং চলে এসেছে, এইবার তোমরা বুঝতে পারবে।
একটা বিচ্ছু ডেমন অনেক বেশি জ্বালাতন করছিল। বাইলিং তার সামনে পড়লে সেই ডেমন তার উপর আক্রমণ করে দেয়। তখন হংনিং বাইলিং এর সামনে চলে আসে। ডেমন তার উপরে আক্রমণ করতে যাবে তার আগেই জিয়ানশু সেখানে আসে, আর এরপর সে সেই ডেমনকে জানে মেরে ফেলে। এটা দেখে হংনিং প্রচন্ড ভয় পেয়ে যায়। জিয়ানশু বলে এবার ওকে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসো। হংনিং তখন অজ্ঞান হয়ে যায়। জিয়ানশু তাকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে আসে। এরপর তার ভেতরে কিছু পাওয়ার দিয়ে দেয়। সে তার হেয়ার পিনটা হাতে নিয়ে আসে আর মনে মনে বলে এত কিছু হওয়ার পরেও তুমি একটুও বদলাওনি। এরপর আবার হেয়ার পিনটা দিয়ে দেয়। হংনিং ঘুমের ঘরে বলতে থাকে দয়া করে আমাকে এখান থেকে বের করে দেবেন না। জিয়ানশু তার হাত ছড়িয়ে দিয়ে বাইরে আসে। তখন দেখা যায় হংনিং তো ভালো আছে, আসলে সে এখানে থাকার জন্য নাটক করেছে। এদিকে দেখা যায় লুইয়াও একটা স্টোর রুমে বন্দি হয়ে আছে। একটু পরে বাইলিং সেখানে আসে। আসলে সেই তাকে এখানে বন্দি করে রেখেছে। লুইয়াও তাকে দেখে বলে তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে দেখতে পাই না। সে বলে দেখতে না পারলে চোখ বন্ধ করে রাখো। লুইয়াও চোখ বন্ধ করেই রাখে, যেটা দেখে বাইলিং তার কাছে এসে তাকে ভালো করে দেখতে থাকে। লুইয়াও তাকালে তারা দুজনে অকওয়ার্ড হয়ে যায়। এরপরে বাইলিং লুইয়াও এর হাতে ওষুধ লাগিয়ে দেয়, কারণ তার হাতে আঘাত লেগেছিল, আর বলে শোনো তুমি এখানেই থাকো, এটাই তোমার জন্য সেফ জায়গা। এখানে তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, আর নয়তো তুমি মরে যাবে। তুমি মরে গেলে আমি তোমার লোম দিয়ে একটা ভালো শীতের জামা বানাবো। এটা শুনে লুইয়াও এর মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যায়। সে বলে যাও আমার জন্য গিয়ে খাবার নিয়ে আসো। বাইলিং বলে মনে হচ্ছে তুমি আমাকে নিজের দাস মনে করছো। সে বলে তাহলে তুমি আর কি? বাইলিং আর কিছু না বলে খাবার আনার জন্য চলে যায়। এদিকে হংনিং আরামে ঘরে ঘুমাচ্ছিল, আর ওদিকে বাইরে বাইলিং বলতে থাকে ও ঘুম থেকে উঠছে না কেন, আমি কি গিয়ে জাগাবো? জিয়ানশু বলে জেগে যে ঘুমায় তাকে তুমি কোনোদিনও জাগাতে পারবে না, এখন আমরা শুধু অপেক্ষা করতে পারবো। হংনিং ঘুম থেকে উঠে ভালো ভালো খাবার দেখতে পায়, তবে সেগুলো খাওয়ার সাহস তার হয় না। তখন জিয়ানশু ঘরে আসে, তাকে শুনিয়ে শুনিয়ে সে খাবার খেতে থাকে। সে চলে যাওয়ার সাথে সাথেই হংনিং উঠে বাকি খাবারগুলো খেয়ে নেয়। তখন বাইলিং তার সঙ্গে দেখা করতে আসে। হংনিং কথায় কথায় তাকে বলে আচ্ছা ভাইয়া, তুমি কি এমন কোনো ডেমন এনেছো যেটা গোল গোল? বাইলিং এর মনে হয় হংনিং লুইয়াও এর কথা বলছে। যেহেতু লুইয়াও মেয়ে আর হংনিং হাত দিয়ে এভাবে দেখাচ্ছে, তাই বাইলিং তো প্রচন্ড খেপে যায়। সে বলে তুমি কিন্তু তোমার মুখ বন্ধ রাখবে, নইলে আমি কিন্তু তোমাকে একেবারে শেষ করে ফেলবো। এরপর সে বাইরে চলে আসে। হংনিং বলতে থাকে আমাকে খুব তাড়াতাড়ি লেবুকে খুঁজে বের করতে হবে। আর বাইলিং বাইরে বসে ভাবতে থাকে ওকে তাড়াতাড়ি এই সেক থেকে বের করে দিতে হবে, নয়তো আমার সিক্রেট ফাঁস হয়ে যাবে। এরপরে হংনিং আবারও ঘুমাতে থাকলে জিয়ানশু সেখানে আসে আর বলে চলো আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। হংনিং বলে আমি যাব না, আমার বুকে ব্যথা। জিয়ানশুর তখন আগের হংনিং এর কথা মনে পড়ে যায়। এরপর সে বলে সত্যি করে বলো তুমি এখানে কেন থাকতে চাও? হংনিং বলে অবশ্যই কাল্টিভেশন করার জন্য। তার উপর গতকাল আমি আপনার এক শিষ্যকে বাঁচিয়েছি, আপনি কি আমার ঋণের প্রতিদান এইভাবে দিচ্ছেন? আমি আঘাত পেয়েছি। জিয়ানশু বলে মিথ্যা কথা। হংনিং জামা খুলে তাকে দেখাতে যায়, তবে জিয়ানশু সেখান থেকে চলে যায়। একটু পরে বাইলিং হংনিং আর বচুকে নিয়ে আসে কাল্টিভেশন শেখানোর জন্য। সে তাদেরকে কিছু শেখাতে যায়। এর আগেই সব ছেলেরা বলতে থাকে লাঞ্চ টাইম হয়ে গেছে, যেটা শুনে বাইলিং তাড়াতাড়ি সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ তাকে লুইয়াওকে খাবার দিতে হবে। তাই এরা দুজন নিজেরাই প্র্যাকটিস করছিল। হংনিং তো ঘুমিয়ে পড়ছিল। তখন জিয়ানশু সেখানে আসলে তারা দুজনেই উঠে যায়। জিয়ানশু বলে কাল্টিভেশনের মূল কথাই হলো মনোযোগ। মনোযোগ দিয়ে নিজের মনের ভেতরের পাওয়ারকে জাগিয়ে তোলার চেষ্টা করো। তারা দুজনেই তখন চোখ বন্ধ করে ফেলে। জিয়ানশু বলে কি দেখতে পারছো? বচু বলে অন্ধকার। আর হংনিং বলে আমি তো আপনাকে দেখছি। এটা শুনে আবারও জিয়ানশুর হংনিং এর কথা মনে পড়ে যায়। জিয়ানশু রাগ করে একেবারে ঘরে চলে আসে। এসেই সে চিফের ফুল থেকে তাকে ডেকে নিয়ে আসে। চিফ ওই সময় দাঁত ব্রাশ করছিল। সে বলতে থাকে ডাকাডাকিরও তো একটা সময় আছে। এরপর সে বলে হুজুর বলবেন কি হয়েছে? জিয়ানশু বলে ও আমার কাছে আবার এসেছে, আর ও আবারও আমাকে ভালোবেসে ফেলছে। চিফ বলে আপনি কি করে বুঝলেন যে ও আপনাকে আবার ভালোবেসে ফেলছে? জিয়ানশু মুচকি হেসে বলে আমাকে দেখলে ওর হার্টবিট বেড়ে যায়, কিন্তু না, এইবার আমি ওকে ভালোবাসতে পারবো না, আবার আমি ওকে নাও করতে পারবো না, তাহলেও তো ওর মনটা ভেঙে যাবে। চিফ রেগে তখন চিল্লাপাল্লা করতে শুরু করে যে আপনি তাহলে কি চান? জিয়ানশু তখন হাতে আগুন নিয়ে আসলে চিফ সেটাতে ফু দিতে থাকে আর বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর বলে আপনি ঠান্ডা মাথায় ভাবুন আপনার কোন জিনিসটা দেখে ও আপনাকে পছন্দ করে ফেলে। জিয়ানশু আবারও মুচকি হেসে বলে আমার সুন্দর চেহারা দেখে।
চিফের এই কথা শুনে বমি আসছিল। জিয়ানশু আবারও হাতে আগুন নিয়ে আসে। চিফ বলে, তাহলে আপনি দেখান যে আপনি দেখতে অতটাও সুন্দর নন। জিয়ানশু এরপরে ইচ্ছে করে নিজের চুল এলোমেলো করছিল যাতে তাকে দেখতে খারাপ লাগে। সে এভাবেই বারান্দা দিয়ে হাঁটছিল। আর ওদিকে হংমিং বইয়ের ভিতরে এই চাংউ সেক্টরের নকশা দেখছিল। তবে জিয়ানশু মনে করে হংমিং তার ছবি আছে, অর্থাৎ সে যেভাবেই থাকুক না কেন হংমিং এর তাকে ভালোই লাগে। এরপর সে আবার চিফের সঙ্গে আলাপ করছিল যে এভাবে কাজ হবে না। হংমিং একবার আমাকে বলেছিল আমার আর্ট ওর ভালো লাগে। চিফ বলে, কিসের আর্ট? জিয়াংশু আবারও হাতে আগুন নিয়ে আসে, মানে সে আসলে মার্শাল আর্টের কথা বলেছে। এরপর সে হংমিং এর সামনে মার্শাল আর্ট দেখাতে গিয়ে তলোয়ার ফেলে দেয় আর বোঝায় যে তার মার্শাল আর্ট অতটাও ভালো না। কিন্তু হংমিং বলে, আমার কাছে তো আপনার মার্শাল আর্ট খুবই ভালো লাগছে, আমার তো ইচ্ছে করে আমিও আপনার মতো যেন তলোয়ার চালাতে পারি। এরপরে জিয়ানশু হংমিংকে একটা ঝাড়ু দিয়ে বলে, যেহেতু তুমি এই সেক্টরের সবচেয়ে ছোট, তাই তোমার দায়িত্ব হলো পুরো সেক্টরকে ঝাড়ু দেওয়া। হংমিং বলে, এটা তো অনেক ভালো কথা, ঝাড়ু দেওয়া আমার খুবই ভালো লাগে। সে খুশি হয়ে ঝাড়ু দিতে থাকে আর মনে মনে বলতে থাকে, এভাবে তো আমি পুরো সেক্টরের সব জায়গা দেখতে পারবো আর লেবুকেও খুঁজে ফেলবো। এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন আসলো না? জিয়ানশু বুঝতে পারে এভাবেও কোনো কাজ হচ্ছে না। অন্যদিকে বাইলিং তার নিজের সব খাবার লুইয়াওকে দিয়ে আসে। লুইয়াও বলে, আমি এভাবে খাবার খাই না। বাইলিং বলে, রাজকুমারী খাবারটা খেয়ে নিন। লুইয়াও বলে, তুমি এত কষ্ট না করে আমাকে চলে যেতে দাও। তবে বাইলিং পরিষ্কার বলে দেয় যে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। আমাদের শিষ্যদের অনেকগুলো করে খাবার দেওয়া হয়, এত খাবার আমি শেষ করতে পারি না, তাই আমি তোমাকে এখানে রেখেছি। এই বলে সে বাইরে চলে আসে আর বলতে থাকে, বাহিরে এনসিআর এর সৈনিকরা তোমাকে খুঁজছে, আমি কি করে তোমাকে বাইরে ছেড়ে দিই। ওদিকে লুইয়াও দেখতে পায় বাইলিং খাবার পানিতে তার আইস ডেমনের কিছুটা পাওয়ার দিয়ে দিয়েছে। অন্যদিকে জিয়ানশু হংমিংকে ঘরে নিয়ে এসে প্র্যাকটিস শেখাচ্ছিল, এটা আবার এরা লুকিয়ে দেখে ফেলে। এরপর আমরা দেখতে পাই লিমু সারা গ্রাম খুঁজে হংমিংকে পায় না, তাই সে কান্নাকাটি শুরু করে দেয় যে এবার জিয়ানশুকে সে কি জবাব দেবে। হংমিং আর জিয়ানশু একসঙ্গে যখন প্র্যাকটিস করছিল তখন জিয়ানশু তাকে মন ভরে দেখতে থাকে। সে তাকে টাচ করার সাথে সাথেই তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। হংমিং বলে, আপনার কি হয়েছে? তবে জিয়ানশু এর কোনো উত্তর না দিয়ে চলে আসে। রাতের বেলা জিয়ানশু নিজের শরীরকে ঠিক করছিল, তখন তাদের টিম লিডারের কাছে সে জানতে পারে হংমিং ডরমেটরিতে থাকে। এটা শুনে তো তার মাথা ঘুরে যায় যে হংমিং ছেলেদের সঙ্গে থাকে। এরপর হংমিং বসেছিল, তখন বাইলিং এসে বলে, আমাদের মাস্টার তোমাকে আলাদা রুম দিয়েছে, তোমাকে এখনই সেখানে যেতে বলেছে। হংমিং এটা শুনে খুশি হয়ে দৌড়ে যেতে থাকে। রাতের বেলা বাইলিং লুইয়াওয়ের জন্য একটা খরগোশ ধরে নিয়ে এসেছে। কারো আসার শব্দ শুনে বাইলিং ঘরে ঢুকে লুকিয়ে পড়ে। দেখা যায় সেখানে এসেছে টিম লিডার। সে দরজা আবার বাহির থেকে তালা দিয়ে চলে যায়। এতে তো তাদের দুজনেরই মাথা নষ্ট হয়ে যায় যে তারা দুজনেই এখন আটকে গেল। লুইয়াও বাইলিংকে তার আইস ফিরিয়ে দিয়ে বলে, তোমার পাওয়ারের এখন আমার প্রয়োজন নেই, তবে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। বাইলিং বলে, আমি তোমার জন্য খরগোশ নিয়ে এসেছি। লুইয়াও বলে, আমি খরগোশ খাই না। বাইলিং ঘুমিয়ে পড়লে লুইয়াও তার কাছে এসে মনে মনে বলতে থাকে, কাছ থেকে দেখলে বোঝা যায় তুমি দেখতে অতটাও খারাপ নও। এরপর সেও ঘুমিয়ে যায়। পরদিন সকালে লিমু ফিরে আসে। তাকে দেখেই পুরো সেক্টরের ছেলেরা ভয় পেয়ে যায়, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল আর অ্যারোগেন্ট ছিল। একটু পরে লিমু বসে থাকলে তখন বাইলিং এসে বলে, আচ্ছা আমি তোমার কাছে একটা জিনিস জানতে এসেছি, বলো তো তোমরা শিয়ালরা কি পছন্দ করো? তবে লিমুর তো এসব কিছুই ভালো লাগছিল না। সে রাগে বলে, তুমি এখান থেকে যাবে। বাইলিং বলে, আচ্ছা রাগ যখন করেছো তাহলে আরেকটা কথা বলি, তোমার পছন্দের কম্বলটা কিন্তু আমি হংমিংকে দিয়ে দিয়েছি। এই বলে সে চলে যায়। লিমু যখন হংমিং এর নাম শুনতে পায় সে তখন আরো অবাক হয়ে যায়। এরপরে লিমু চলে যায় জিয়ানশুর কাছে। সে কেঁদে কেঁদে বলতে থাকে, আমি জানি না ও কি করে এই সেক্টরে আসলো। সে আসলে এভাবে কান্না করে জিয়ানশুর কাছে ক্ষমা চাইতে থাকে। তবে জিয়ানশু বলে, তোমার যত ইচ্ছা তুমি কাঁদতে পারো। এরপর বাইলিং আর অন্যান্য ছেলেরা মিলে ভাবছিল যে আমাদের মাস্টার হঠাৎ করে হংমিং ছেলেটাকে এত যত্ন কেন করছে। তাই হংমিংকে সরানোর জন্য তারা তাকে বুলি করতে শুরু করে। তাকে দিয়ে ময়লা ফেলায়, তাকে দিয়ে কাপড় ধোয়ায়, কিন্তু হংমিং মুখ বুঝে সবকিছুই সহ্য করে। যেটা দেখে তারা বুঝতে পারে শুধু শুধু এভাবে একজনকে কষ্ট দেয়া তাদের ঠিক হবে না। কিন্তু বাইলিং এর রাগ যায় না। সে হংমিং আর বচুকে নিয়ে বনে চলে আসে আর তাদেরকে কিছু রেয়ার ফুল আনতে বলে, আর বলে যে এই ফুলগুলো আনতে পারলেই তোমরা আমাদের সেক্টরে পার্মানেন্ট শিষ্য হয়ে যেতে পারবে। সে দুজনকে দুটো ট্যালিসমান দেয়।
যেটা দিয়ে বোঝা যাবে যে সামনে কোনো ডেমন আছে কিনা। হংলিং তো খুশি হয়ে বনের ভিতরে যেতে থাকে, তবে বচু ফিরে আসে। বাইলিং বলে ঠিক আছে, তুমি তাহলে ফিরে যাও। রাত হয়ে যায়, তবে হংলিং এখনো বনের ভিতরেই ছিল। অন্যদিকে জিয়ানশু সবাইকে জিজ্ঞেস করে হংলিং কোথায়। এদিকে হংলিং টেলিসমান বের করে হঠাৎ বুঝতে পারে সামনে কিছু একটা আছে। ওই সময় সেই গাছ থেকে কিছু লতা এসে তাকে বেঁধে ফেলে। এদিকে জিয়াংশু বাইলিং এর কাছে সবকিছু জানতে পেরে বলে, যদি হংলিং এর কিছু হয় তোমাকে কিন্তু জবাব দিতে হবে। সে চলে গেলে টিম লিডার বাইলিংকে বলে, তোমার জ্ঞান বুদ্ধি কি সব চলে গেছে? সে বলে, কেন কেন নতুন আসা একটা ছেলেকে মাস্টার এত কিছু করবে? আমার বেলা তো করেনি। টিম লিডার বলে, তুমি কি পাগল হয়েছো? তোমার প্রত্যেকটা কাজ মাস্টার নিজে দেখেছে। একটু দেরি হয়ে গেলে তোমার সাথে সাথে দেখেছে। তুমি শুধু দোয়া করো হংলিং এর যাতে কিছু না হয়। তারা টেলিসমান বের করলে বুঝতে পারে আশেপাশে অনেক বড় কোনো ডেমন রয়েছে। জিয়ানশু যেদিক দিয়ে যাচ্ছিল একটা করে চিহ্ন দিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই হংলিংকে আটক করেছে এপ্রিকট। সে বলে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে তোমার সঙ্গে আমার এভাবে দেখা হবে। সে তাকে ধাক্কা দিয়ে দূরে নিয়ে ফেলে। হংলিং পায়ে প্রচন্ড আঘাত পায়। এপ্রিকট বলে, তোমার জন্য আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে। আমি কত কষ্ট করে ইমমর্টাল হয়েছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেছে। আমি এখন ডেমন হয়ে গেছি। সে তাকে আঘাত করতে যাবে, তখনই জিয়ানশু সেখানে চলে আসে। সে যখন হংলিং এর দিকে ঘুরে তাকায়, তখন হংলিং এর মনে পড়ে এই সেই লোক যে কিনা ছোটবেলায়ও তাকে গাছ থেকে পড়ে যাওয়ার সময় বাঁচিয়েছে। হংলিং অজ্ঞান হয়ে যায়। জিয়ানশু এপ্রিকটকে বলে, তুমি ডেমন হয়েছো ঠিক আছে, কিন্তু তুমি নিরপরাধ মানুষদের কেন মারছো? এপ্রিকট হেসে বলে, ও নিরপরাধ? ওর জন্য আমি কি হয়েছি আপনি দেখতে পাচ্ছেন না? আমি একটা জঙ্গলের ফুল থেকে কাল্টিভেশন করতে করতে ফ্লাওয়ার প্যালেসে গিয়ে পৌঁছাই, কিন্তু আপনি আমার দিকে একবারও তাকাতেন না। আপনি ওই একটা ডেমনকে যত্ন করে রেখে দিতেন। জিয়ানশু বলে, ওর সঙ্গে তোমার কোনো তুলনা হয় না। এপ্রিকট তখন হাসতে শুরু করে। সে বলে, আপনি ডেইকি আর ও ডেমন, আপনারা কোনোদিনও এক হতে পারবেন না। সে তার উপর অ্যাটাক করতে যায়, তবে জিয়ানশু তাকে আটকাচ্ছিল। তখন এপ্রিকট কল্পনা করতে থাকে যখন সে প্রথম ইমমর্টাল হয়, তখন সে জিয়ানশুকে মন দিয়ে দেখতে থাকে। সে তাকে অনেক পছন্দ করত, তাই সে হাল ছেড়ে দেয় আর জিয়ানশুর আঘাতে সেখানে পড়ে যায়। সে বলতে থাকে, এই জীবনে আমি আপনার জন্যই মারা গেলাম, আপনাকে আমি মন থেকে বিদায় জানিয়ে দিচ্ছি। এরপরেই সে মারা যায় আর তার বডি উধাও হয়ে যায়। এর মধ্যেই বাকি শিষ্যরা সবাই সেখানে চলে আসে। জিয়ানশু হংলিংকে কোলে করে ঘরে নিয়ে আসে। এরপর সে তার পায়ের আঘাত সারিয়ে দেয়, তার হাত ধরে নিজের পাওয়ার দিতে থাকে। তবে এতে সে নিজে অনেক দুর্বল হয়ে পড়ে আর সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে বাইলিং নিজের অন্যায় বুঝতে পারে। সে নিজেই তখন শাস্তির জন্য চলে যায়। পরদিন সকালে আগে জিয়ানশুর ঘুম ভাঙে। সে হংলিংকে টাচ করলে হংলিং এরও ঘুম ভেঙে যায়, তাই সে সেখান থেকে চলে আসে। এরপরে সবাই ক্লাসে আসলে বাইলিং হংলিং এর কাছে ক্ষমা চায়। জিয়ানশু বলে, হংলিং এরও দোষ ছিল, নিজের কতটুকু সক্ষমতা আছে সেটা না জেনে সে কেন বনে গিয়েছিল, এই জন্য আমি তাকে বহিষ্কার করছি। এটা শুনে সবাই বলতে থাকে, ওর কোনো দোষ নেই। হংলিং বলে, আমি যদি ডিভাইন তলোয়ার এখানে নিয়ে আসতে পারি তাহলে কি আপনি আমাকে রাখবেন? সে বলে, হ্যাঁ। হংলিং তার হেয়ার পিনটা থেকেই একটা তলোয়ার বের করে ফেলে, যেটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। জিয়ানশুরও আর কিছু বলার থাকে না। সে তখন বলে, ঠিক আছে, আজ থেকে হংলিং এখানকার পার্মানেন্ট শিষ্য। এরপরে জিয়ানশু আবার চিফকে ডেকে আনে। চিফ ওই সময় খাবার খাচ্ছিল। জিয়ানশু কাছে এসে বলে, ও এখন থেকে এখানেই থাকবে, তবে আমার মনে হয় এটাই ভালো হবে। আমি এখানে ওকে প্রোটেকশন দিতে পারবো। সে এরপর চিফের খাবারটা খেয়ে ফেলে। এরপরে জিয়ানশু নিজের তলোয়ারবাজি দেখাচ্ছিল। ওই সময় হংলিং সেখান দিয়ে যাচ্ছিল। জিয়ানশু মনে মনে বলে, ও আমাকে দেখছে না কেন? এই জন্মে কি ও আমাকে পছন্দ করে না? হংলিং লুকিয়ে একটা ঘরের সামনে আসে, তবে তখন বাইলিং চলে আসে আর বলে, তুমি এর মধ্যে যেতে পারবে না। সে একটা টোকেন দিয়ে দরজা খুলে ভেতরে যায়। হংলিংও যেতে চায়, তবে সে তাকে নেয় না। এই দৃশ্য আবার লুকিয়ে লুকিয়ে জিয়ানশু দেখে ফেলে। এরপরে শিষ্যরা যখন ক্লাস করছিল, তখন জিয়ানশু লুকিয়ে হংলিং আর বাইলিংকে দেখছিল। এরপরে সব ছেলেরা যখন গোসল করছিল, হংলিং বাইলিং এর কাপড় নিয়ে চলে আসে। সে কাপড়ের ঘ্রাণ নিয়ে দেখছিল যে কোনো লেবুর গন্ধ পাওয়া যায় কিনা। তবে ওই সময় জিয়ানশু চলে আসে। সে হংলিংকে পাথরের সঙ্গে আটকে বলে, তুমি বাইলিং এর কাপড় কেন এনেছো? তুমি কেন ওকে লুকিয়ে লুকিয়ে দেখো? হংলিং এসব কথার কি উত্তর দেবে? সে কিছুই বুঝতে পারছিল না। সে বলে, আমি বলতে পারবো না, এটা এখানে নিষিদ্ধ। জিয়ানশু মনে করে হংলিং মনে মনে বাইলিংকে ভালোবেসে ফেলেছে। সে দূরে এসে পাথরের সঙ্গে একটা লাঠি ঘষতে থাকে আর বলে, এই জন্মে তাহলে ও কুনলুমকে ভালোবেসে ফেললো।
তাহলে আমার কি হবে? নিজের ভাইয়ের উপরেই তার হিংসা হচ্ছিল। বাইলিং সারাক্ষণ অন্যমনস্ক হয়ে থাকে আর হংনিং লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে। এই সবকিছুই অন্য ছেলেরা খেয়াল করে, তাই তাদের মধ্যে কিছু চলছে কিনা সেটা পরীক্ষা করার জন্য হংনিং বচুকে বলে, তোমার যদি কিছু চাওয়ার থাকে, পাহাড়ের নিচে এক পরী টেম্পল রয়েছে, তুমি সেখানে যেতে পারো। আরেকজন বাইলিংকে বলে, পাহাড়ের নিচে যে টেম্পলটা রয়েছে সেটা তোমাকে ঠিক করতে হবে। একটু পরে বাইলিং যখন সেই টেম্পল ঠিক করছিল তখন হংনিং সেখানে আসে। এখানে বাইলিং হংনিংকে বলে যে তার একটা মেয়ে বন্ধু আছে, কিন্তু সে তার মন জয় করতে পারে না। হংনিং তখন বলে যে এগুলো করলে মেয়েরা খুশি হয়। এটা শুনে বাইলিং তাকে জড়িয়ে ধরে। এটা আবার অন্য একটা ছেলে দেখে ফেলে। এই খবর জিয়ানশুর কাছে চলে আসে, সে তো রাগে জ্বলে পড়ে যাচ্ছিল। এদিকে লুয়াও তার দরজা খুলে ফেলে। তখন লিমো ড্রিঙ্ক করে সেখানে আসে। লিমো অনেক কান্নাকাটি করছিল যে আমি আমার মাস্টারের একটা আদেশ সেটাও ভালো করে রাখতে পারলাম না। তখন লুয়াও তার কাছে আসে। এখানে আমি তোমাদেরকে বলে দিই, লুয়াও আর লিমো কিন্তু আপন ভাই বোন, কিন্তু তারা কেউ কাউকে চিনতে পারছে না। এর কারণ হলো ছোটবেলা থেকেই তারা আলাদা আলাদা বড় হয়েছে। লিমোর লেজ 3টা, তাই তার বাবা তাকে একদমই সহ্য করতে পারতো না। তাকে পরিচয় দিতেই তার সম্মানে বাধত। এই জন্য সে তাকে সবসময় আলাদা করে রাখতো। বর্তমানে কান্নাকাটি করে লিমো ঘুমিয়ে গেলে লুয়াও সেখান থেকে বেরিয়ে যায়। একটু পরে লিমোর ঘুম ভাঙলে সে বুঝতে পারে এইমাত্র সে একটা মেয়েকে দেখেছে। তাই সে বাইরে এসে সবাইকে ডেকে বলে, আমি কয়েকদিনের জন্য বাইরে গেছি আর এর মধ্যে তোমরা এখানে মেয়ে এনে তুলেছো। আজ রাতে যদি আমি কাউকে ঘরের বাইরে দেখি তাহলে তার চরম শাস্তি হবে। একটু পরেই এরা বাইরে ঘোরাঘুরি করছিল আর তাদের মধ্যে ধাক্কাও লেগে যায়। লিমো এসে যখন এদেরকে দেখে তখন সে কিছু বলার আগেই জিয়ানশু বলে, কোনো বাজে কথা যেন মুখ থেকে বের না হয়। আর রাতের বেলা পাহারা দেওয়ার নতুন শখ জেগেছে নাকি? যাও এখান থেকে। এরপরে জিয়ানশু লুয়াওকে ঘরে নিয়ে আসলে লুয়াও বলে, আপনার সবকিছু মনে আছে? এটা কি ওই মেয়েটার জন্য? আমি তো কোনো বোকা মেয়ে না। আপনি যদি আমাকে বলতেন যে আপনি মেয়েটাকে ভালোবাসেন তাহলে কি আমি সেটা বুঝতাম না? কিন্তু আপনি তা না করে বিয়ের দিন 3 রিলেমের কাছে আমাকে হাসির পাত্র বানিয়েছেন। আমাদের এত দামি উপহার সেটার মর্যাদা উল্লঙ্ঘন করেছেন। জিয়ানশু বলে, আমি তোমার কাছে ঋণী। এই ঋণ পরিশোধ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। লুয়াও বলে, লাগবে না। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি 3 লেজওয়ালা কোনো শিয়ালকে দেখেছেন? জিয়ানশু বলে, ও এখানেই আছে। এরপরে তারা ঘর থেকে বের হলে হংনিং আর বাইলিংকে দেখতে পায়। বাইলিং লুয়াওকে টেনে বলে, আমি ওকে এনেছি, ওর কোনো দোষ নেই। আপনার শাস্তি দিতে হলে আমাকে দিন। জিয়ানশু বলে, ওকে নিয়ে গেস্ট রুমে রাখো। বাইলিং চলে গেলে জিয়ানশু হংনিংকে ধরে আর বলে, আমাকে বলবে তুমি কি গেম খেলছো? হংনিং বলে, আগে আপনি বলুন, আমি যাকে স্বপ্নে দেখি আপনি কি সেই? জিয়ানশু বলে, না। হংনিং বলে, ও তাহলে হয়তো বাইলিং। জিয়ানশু বলে, ও কি করে হবে? রাত হয়ে গেছে, তুমি ঘুমাতে যাও। হংনিং এরপর চলে যায়। জিয়ানশু খুশিতে নাচতে নাচতে যাচ্ছিল যে হংনিং আসলে বাইলিংকে ওই ইমমর্টাল ভেবেছে, তাই ঋণ পরিশোধ করার জন্য সে তার সঙ্গে কথা বলছিল। এছাড়া তাদের মধ্যে কিছুই নেই। এরপরে হংনিং বাইলিং এর সেই টোকেনটা নিয়ে এসে ওই ঘরটার ভেতরে আসে। এখানে এসে সে দেখতে পায় এখানে এসে তো সবাই গোসল করে আর মাসাজ নেয়। এই মাসাজ করে দেয় লেবু। এরপরে সে লেবুর সঙ্গে আলাদা কথা বলছিল। সে বলে, তোমার চিন্তায় আমি এখানে চলে এসেছি আর তুমি তো দেখছি ভালোই আছো। লেবু বলে, প্রথম আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম ওনারা শুধুমাত্র যে সকল ডেমনরা মানুষের ক্ষতি করে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখে, আর বাকিদের কেউ যদি কাল্টিভেশন শিখতে চায় তাহলে তাকে সেটা শেখায়, আর নয়তো অন্য কোনো কাজ করতে দেয়। এরপরে হংনিং ভাবছিল, এখন আমি লেবুকে পেয়ে গেছি, তাহলে এখন আমি কি করব? থাকবো না চলে যাব? তখন সে জানতে পারে জিয়ানশুর পিঠের পুরা আঘাত রয়েছে, তাই সে বাজার থেকে ওষুধ কিনে আনে। বাইলিং কিছু ওষুধ লিমোকে দেয় আর বলে, আমাদের মেহমান যে মেয়েটা সে এই ওষুধটা তোমার জন্য পাঠিয়েছে। পরদিন হংনিং জিয়ানশুকে সেই ওষুধ দেয় আর বলে, আমি শুনেছি আপনার পিঠে পোড়া আঘাত রয়েছে, তাই এই ওষুধগুলো আমি কিনে এনেছি। মুহূর্তের মধ্যেই জিয়ানশুর আবারও পুরনো হংনিং এর কথা মনে পড়ে যায়। এরপর দেখা যায় পাহাড়ের নিচে হংনিং এর বাবা মা আরো গ্রামবাসীরা হংনিং এর খোঁজ করার জন্য সেখানে এসেছে। জিয়ানশু বলে, ও ভালো আছে, আপনারা আমার সঙ্গে সেক্টে আসুন। হংনিং এর বাবা মা যখন বসেছিল তখন জিয়ানশু অনেক বেশি নার্ভাস ছিল। মানে বুঝতেই পারছো, তার হবু শ্বশুর শাশুড়ি এসেছে, তাই তার অনেক নার্ভাস ফিল হচ্ছিল। একটু পরে হংনিং সেখানে আসে। সে তার বাবা মাকে বলে, তোমরা কেন আসতে গেলে? তোমাদের ছেলে ভালো আছে। তারা তো ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, ছেলেই তো, ছেলে না হলে কি আমি এই সেক্টে আসতে পারতাম? তার মা তখন বিষয়টা বুঝতে পারে, কিন্তু জিয়ানশু বলে, হংনিং অনেক ভালো শিষ্য,
আমার এতে কিছু আসে যায় না যে সে ছেলে না মেয়ে। একটু পর দেখা যায় হংনিং এর বাবা মাকে গেস্ট রুমে নিয়ে আসা হয়েছে। হংনিং জিয়ানশুকে বলে, আপনি কবে থেকে জানলেন যে আমি মেয়ে? সে বলে, আমি প্রথম দিন থেকেই জানি। এটা তো হংনিং ভীষণ অবাক হয়ে যায়। এদিকে বাইলিং লুয়াওয়ের জন্য খাবার নিয়ে আসে। সে বলে, কত অদ্ভুত ব্যাপার তাই না? আমি ভেবেছিলাম তোমার কেউ নেই, তাই আমি তোমাকে নিয়ে এসেছি, তোমাকে খাইয়ে, তোমার আঘাতের চিকিৎসা করিয়ে তোমাকে দেখে রেখেছি। অথচ এখন দেখছি তোমার তো বড় বড় লোকের সঙ্গে পরিচয় রয়েছে, মাস্টার, লিমু, সবাইকে তুমি চেনো। লুয়াও বলে, তুমি একটু বদলাওনি। সে বলে, ও বাবা, মনে হচ্ছে তুমি আমাকেও চেনো। লুয়াও বলে, তুমি যদি ভালো করে কথা না বলো তাহলে চলে যাও। বাইলিং চলে আসে। এদিকে হংনিং মন খারাপ করে দাঁড়িয়েছিল। বাইলিং এসে বলে, কি হয়েছে? সে বলে, আমি অনেক বড় নিয়ম ভেঙেছি। বাইলিং বলে, চুরি করেছো? হংনিং দেখায় যে সে তার টোকেনটা চুরি করেছিল। বাইলিং বলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তবে তখন আরেকজন এসে বলে, তুমি একটা মেয়ে হয়ে ছেলে সেজে এখানে এসেছিলে, তাই তোমার বিচারের জন্য তোমাকে ডাকা হয়েছে। এটা শুনে তো বাইলিং প্রচন্ড অবাক হয়ে যায়। এরপরে হংনিং নিজেই স্বীকার করে নেয় যে সে আসলে মেয়ে। তখন বাইলিং বলে, কিন্তু এতে সমস্যা কোথায়? আমাদের এখানে যদি কিছু মেয়েরা কাল্টিভেশন করে সেটা তো খারাপ কিছু না। অনেকেই এই বিষয়ে মত দেয়, তাই তাদের প্রত্যেকের ভোট নেওয়া হয়। শুধুমাত্র 2 জন বাদে বাকিরা সবাই বলে যে মেয়ে থাকলে তাদের কোনো অসুবিধা নেই। আর বাইলিং বলতে থাকে, যে এর বিরুদ্ধে যাবে সে একটু পরে আমার সঙ্গে একটু দেখা করো, মানে সে তাদেরকে ভয় দেখায়। এবার বাকি যে 2 জন ছিল তারাও বলে যে তাদের কোনো অসুবিধা নেই। জিয়ানশু দাঁড়িয়ে ঘোষণা করে দেয় যে আজকের পর থেকে এই সেক্টে মেয়ে এবং ছেলে সবাই ভর্তি হতে পারবে। এতে তারা সবাই ভীষণ খুশি হয়ে যায়। রাতের বেলা হংনিং তার বাবা মাকে বোঝায় যে সে তার বন্ধুকে খোঁজার জন্য এখানে এসেছিল, তবে এখন সত্যি সে এখানে থাকতে চায়, কাল্টিভেশন করতে চায়। প্রথমে তার মা রাজি হতে চায় না, তবে তার বাবা যখন বোঝায় তখন রাজি হয়ে যায়। এরপর থেকেই হংনিং এর প্রতি সবার ব্যবহার বদলে যায়, কারণ সে একটা মেয়ে, তাই সবাই তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে থাকে। একটু পর জিয়ানশু হংনিংকে ডাকে। সে বলে, তুমি নিজের পরিচয়ে থাকতে পারো, তোমার জন্য আমি মেয়েদের পোশাক আনিয়েছি, তোমাকে আর ছেলেদের পোশাক পরতে হবে না। হংনিং বলে, সত্যি কথা বলতে কাল্টিভেশন আমার পছন্দ না, আমি শুধুমাত্র আমার বন্ধুকে বাঁচাতে, আর আপনি কি সেই ইমমর্টাল কিনা যে সব সময় আমাকে সাহায্য করেন সেটা জানতে এখানে এসেছিলাম। জিয়ানশু বলে, এত কিছুর পরেও কাল্টিভেশন তোমার পছন্দ না, কিন্তু তোমাকে এটা করতেই হবে, অন্য কারোর জন্য না হলেও নিজেকে বাঁচানোর জন্য হলেও তোমাকে এটা করতে হবে। হংনিং বলে, তাহলে আপনি স্বীকার করে নিন যে সেই ইমমর্টাল আপনি। জিয়ানশু এটা স্বীকার করতে চায় না। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। হংনিং রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। একটু পরেই বাইলিং তাকে বলে, লিমুকে কোথাও পাওয়া যাচ্ছে না, চলো একটু খুঁজে দেখি। তারা বনের মাঝে আসলেই সেখানে রক্ত দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। তারা আরো এগিয়ে যেতে থাকে। হঠাৎ করেই সেখানে একটা খরগোশ ডেমন চলে আসে, আর সে তাদের সামনেই মারা যায়। এর মাঝেই সেখানে একটা মহিলা আসে। সে বলে যে সে সামনের মহিলা সেক্ট থেকে এসেছে এবং সে বুঝতে পারছে আশেপাশে কোনো ডেমন রয়েছে, তাই তাদের 3 জনের উচিত সেই ডেমনকে খোঁজা। তবে যেহেতু এখন রাত হতে চলেছে, তাই পাশে একটা ভাঙা বাড়িতে রাত্রিটা থেকে গেলেই ভালো হবে। এটা শুনে হংনিং রাজি হতে চাইছিল না, তবে বাইলিং রাজি হয়ে যায়। আর এখানেই আজকের পার্টটি শেষ হয়ে যায়। তোমরা ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দিও, আর পরের পার্ট চাও কিনা সেটা অবশ্যই আমাকে বলে দিও। ড্রামাটা কেমন লাগছে সেটাও জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।